বিএনপি খারাপ হলে জোট সরকার থেকে জামাতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি প্রশ্ন তারেকের। তার দলকে অযাচিত আক্রমণের অভিযোগ। একটি পক্ষ ফ্যাসিবাদী আচরণ করে ভোটের পরিবেশ বিঘ্ন করছে মন্তব্য ডাক্তার শফিকের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ পালানোয় নির্বাচন ভণ্ডুলের শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভোট নিয়ে অপপ্রচারের অভিযোগ আলী রিয়াজের। এবং 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে আরও 149 বিদ্যালয়ে চালুর আশ্বাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। পলাতক স্বৈরাচারকদের মতো একটি দল বিএনপিকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিএনপি এত খারাপ হলে জামাত নেতারা কেন 4 দলীয় জোট সরকারের মন্ত্রিত্ব ছাড়েনি? ক্ষমতায় গেলে কর্মসংস্থানের পাশাপাশি মাদক নির্মূলের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান তিনি। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই বিভিন্ন জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 6ষ্ঠ দিনে ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় ছিল তার গণসংযোগ কর্মসূচি। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে জেলায় বয়ে যায় উৎসবের আমেজ। জনসভার নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান। এই দিন সমাবেশস্থলে আসতে থাকে জনতার স্রোত। সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে স্বৈরাচারের মতো আক্রমণ করছে। 4 দলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের 2 শীর্ষ নেতা তখন কেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেননি, এমন প্রশ্নও রাখেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকার এবং তারা ভালো করে জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ময়মনসিংহের মৎস্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। আমরা যদি একসাথে দেখি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনে এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারপারসন। এই 24 জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই 4 জেলার উন্নয়ন করার জন্য। এই জনসভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? ধানের শীষে ভোট দিতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। একটি পক্ষ ফ্যাসিবাদী আচরণ করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটে নির্বাচনী জনসভায় একথা বলেছেন তিনি। এর আগে সাতক্ষীরা ও খুলনায় আয়োজিত সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডাক্তার শফিক। তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হবে। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেয় সাতক্ষীরাকে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের 54 বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এগুলা লাগাই রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। আগামী নির্বাচনে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগে এনসিপির নির্বাচনী পদযাত্রায় তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক।
যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়। যেখানে কাউকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হবে, সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না। এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকর্মী নিশ্চিত করবে। 18 দিনে আচরণবিধি লঙ্ঘনের 144টি অভিযোগের বিপরীতে 94টি মামলা ও 9 লাখ টাকা জরিমানা করেছে রিটার্নিং কর্মকর্তা। 128টি নির্বাচনী এলাকার এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন তিনি। প্রার্থীদের উপর হামলার বিষয়ে জামাত এনসিপির অভিযোগের পরে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ইসি আনোয়ারুল। এমআর আসাদের রিপোর্ট। সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। গণভোটের প্রচারণা, আচরণবিধি, নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা নেই। 12 ফেব্রুয়ারি সুন্দর ভোট হবে, তবে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগবে। আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচনে প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। জানান, প্রার্থীদের উপর হামলা ও প্রচারণায় বাধা বিষয়ে জামায়াত এনসিপির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল, প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া মাঠ প্রশাসন গণভোটের প্রচারণায় যুক্ত হতে পারেন বলেও মত দেন তিনি। মাঠ প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড, দে ক্যান নট, তারা পারে না এবং তারা করেও না। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররাও করে না। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে ফেনীতে এক সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ ভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। যে আমরা সবাই ইউনাইটেড এবং ইউনাইটেড ফর এ পারপাস। এমআর আসাদ, মোহনা সংবাদ। আওয়ামী ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেছেন। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস ভঙ্গ হয়। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো, ওনার দেশে এসে বলুক, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই, দেখই তো পালায় পালায় বলতেছে। এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিচ্ছে। গণভোট নিয়ে এখনও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচারণা বিষয়ক সভায় আগামীর বাংলাদেশ সকল সম্প্রদায়ের সহাবস্থান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের প্রত্যয় জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজের নিম্মি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, সেটা যদি সামান্যতম দূর করতে পারি তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন, গণভোট নিয়ে এখনও অপপ্রচার চলছে। বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। 2024-এর গণ আন্দোলন কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ে বিভক্ত ছিল না মন্তব্য করে তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে অধিকার রক্ষায় এ আন্দোলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ যে একটি বহু ধর্মীয়, বহু জাতিগোষ্ঠীর দেশ, সেটার কার্যকর কোনো স্বীকৃতি বর্তমান সংবিধানে নেই। যে কারণে জুলাই জাতীয় সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী
বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ। এ সময় হ্যাঁ ভোট জয়ী না হলে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে। সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সমতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করতেই হবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থী আবু সাইদ হত্যার মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। এ নিয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ উভয় পক্ষের শুনানি হয়। এদিকে চানখারপুল হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। মুদাসসির আলীর প্রতিবেদন, জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হয় দুপক্ষের শেষ দিনের যুক্তিতর্ক। পরে এ মামলার প্রসিকিউটর মিনহাজুল ইসলাম জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে ট্রাইব্যুনালে। সিসিটিভি, গণমাধ্যমের ফুটেজ এবং তথ্য বিশ্লেষণ করে এ দাবি করা হয়। এ মামলায় 30 আসামিদের মধ্যে তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনই পলাতক। তাকে হত্যা করার আগে তাকে লাঠিপেটা করা হচ্ছিল, তার ঘাড়ে আঘাত করেছে, সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি। পরবর্তীকালে সে সামনে আসে, তখন তাকে গুলি করা হয়, যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ এবং আমরা সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু ট্রাইব্যুনালকে জানান, গুলিতে আবু সাইদ মারা যাওয়ার শক্ত প্রমাণ নেই, তবে পুলিশের বেধড়ক প্রহারেই তিনি মারা যান। 6 জন পুলিশ তাকে লাঠিচার্জ করেছে, শনাক্ত করতে পেরেছেন মাত্র 1 জনকে, 5 জনকে পারেন নাই। সেই 5 জনের ইনক্লুশন করার কথা বলেছি যে তারা তো আনপানিশ থেকে যেতে পারে না। এদিকে চাংখারপুল হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এ স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ। স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা যেহেতু এটি আদালতের আদেশ এবং বিচারকের একান্ত এখতিয়ার, আমরা এটিকে সরাসরি আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না কিংবা আমরা এটিকে উপেক্ষা করতে পারি না। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এবার ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। কেমন প্রতিনিধি চান ভোটাররা, কেমন হবে আগামীর বাংলাদেশ, কাদের হাতে বা উঠছে নতুন বাংলাদেশের দায়িত্ব, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে সারা দেশে আলোচনা চলছে। আর আমরাও এসব প্রশ্নের উত্তর খুঁজতে জানবো ভোটারদের প্রত্যাশার কথা। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়, জানবো ভোটারদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার গল্প। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে আসলে সংকট এবং সম্ভাবনার কথা একটু শুনতে চাই। আমাদের টঙ্গিবাড়িতে রাস্তাঘাটগুলো খুবই নাজুক। আমরা চাই যারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন রাস্তাঘাটগুলোর খোঁজখবর নেবেন, রাস্তাঘাটগুলো যেন এই সুন্দরভাবে আবার রিপেয়ারিং হয়, আর যে সমস্ত রাস্তাগুলো এখনও অকার্যকর সেগুলো যেন কার্যকর হয় সেই ব্যবস্থাটা করা হয়। আর ব্যবসা বাণিজ্য আমাদের খুবই খারাপ। আমরা চাই যে যারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন আমাদের ব্যবসা বাণিজ্যের বিষয়টাও আপনাদের নজরে রাখবেন। এখানে যারা কৃষক আছে তারা যাতে ন্যায্য মূল্যে সার পায় এবং মৌসুমে সারের একটা সিন্ডিকেট থাকে, তো যাতে সিন্ডিকেটের প্রতি আমাদের ইউনো মহোদয় আছে বা ম্যাজিস্ট্রেট যারা আছে তারা যাতে এই বিষয়গুলো খোঁজখবর রাখে, যাতে সিন্ডিকেট না করতে পারে এবং কৃষকরা ন্যায্য মূল্যে সার পেতে পারে। আর আরেকটা প্রত্যাশা থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেটার জন্য আমরা সবাই দোয়া করি। দর্শক, আমরা শুনছি ভোটারদের প্রত্যাশার গল্প। আমরা এখানে আরও একজন ভোটার আছে, আমরা একটু আপনার সঙ্গে জানতে চাই যে আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে জনপ্রতিনিধি যেই হোক না কেন তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা সাধারণ জনগণ চাই ভালো একটা সরকার আসুক, দেশের জন্য ভালো কাজকাম করুক। আমরা খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে আছি, কেননা বর্তমান দেশের যে নাজুক হাল অবস্থা
এক জায়গায় গেলেও মানে মনের ভিতরে একটা ভয় থাকে, আসতে পারি কি না পারি, এই হলো অবস্থা দেশের এখন। থ্যাংক ইউ। নির্বাচন ঘিরে যে ভোটারদের প্রত্যাশা গল্প যদি শুনলাম, সবাই চাচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয়, যে নির্বাচনে ভোটারদের একটি ভোটেরও দাম থাকবে এবং এই ভোটের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে। তো দেখার অপেক্ষা আসলে যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই সাধারণ মানুষের ভোটে যে সরকার আসবে, সে সরকার যেন জনগণের কথা এবং চাহিদার প্রতিফলন ঘটে। তো এই ছিল আজকের পর্বে মুন্সিগঞ্জ থেকে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্থান থেকে। দেশের টালমাটাল অর্থনীতি ও মূল্যস্ফীতির স্থিতিশীলতা নির্ভর করছে সুষ্ঠু নির্বাচনের উপর। সে কারণে প্রতিবেশী সহ বিশ্বের নজর এখন আসন্ন নির্বাচনের উপর। গবেষক অর্থনীতিবিদরা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ও মানবাধিকার বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকারকে অবশ্যই প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করবে দেশে বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার বিষয়টি। নিজ নিজ দেশের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় নিয়েই বাংলাদেশে বিনিয়োগ, ঋণ সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে উন্নত বিশ্ব। সেই বিবেচনায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু তথা গ্রহণযোগ্য না হলে দাতা দেশগুলো মুখ ফিরিয়ে নেবে, এমন আশঙ্কা অমূলক নয়। আর সে কারণে ত্রয়োদশ নির্বাচনের দিকে তাদের বিশেষ নজর। সমকালীন বাস্তবতায় কেবলমাত্র রেমিটেন্স ছাড়া দেশের অর্থনীতির সব সূচকই নেতিবাচক। পরিকল্পনা কমিশনের পূর্বাভাস বলছে, মূল্যস্ফীতি বাড়ছে, স্থবির বেসরকারি ঋণ প্রবাহ ও বিনিয়োগ। এ সংকট উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটি স্বাভাবিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। তো এটি আসলে কখনোই কাম্য নয়। আমি মনে করি বাংলাদেশের জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে একটি স্থিতিশীল অবস্থা আসবে। বাংলাদেশের স্বার্থ দেখা উচিত, বাংলাদেশের যেইখানে ভালো হবে ওইগুলো করা উচিত। ইগো দেখানোর মতো আমাদের কিছু নাই। দেশের দায়িত্বে যারা আসবে তারা কিন্তু আমার দেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর যে সম্পর্ক, তারা চেষ্টা করবে সেটাকে বিল্ড আপ করার। মানবতা দিয়ে চিন্তা করি বা অন্যভাবে চিন্তা করি, তাহলে বিনিয়োগ থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক হবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরই বৈদেশিক ঋণ, বিনিয়োগ তথা অর্থনীতির ইতিবাচক অগ্রযাত্রা নির্ভর করছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ইন্ডিয়ার বড় ইন্টারেস্ট হচ্ছে তাদের যাতে যে চিকেন নেক যে রাজ্যগুলোতে রয়েছে সেখানে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয়, সেটা ইন্ডিয়ার বড় স্টেক। এছাড়া জিওপলিটিক্যালি বাংলাদেশের যে লোকেশন, ইউএসওর এখানে অনেক বড় ইন্টারেস্ট আছে, চায়নার বড় ইন্টারেস্ট আছে। তো বাংলাদেশ আসলে একটা এই জিওপলিটিক্যালি লোকেশনের কারণে, এবং আমরা জানি যে মায়ানমারের সাথে আমাদের এই মুহূর্তে একটা বড় ধরনের, বিশেষ করে আরাকান আর্মির সাথে একটা বড় ধরনের কনফ্লিক্টের দিকে এগোচ্ছে। সো এই সকল ডাইনামিক্স থেকে একটা সরকার যে প্রত্যেকটা পক্ষের সাথে ব্যালেন্স করে চলতে পারবে, এই ধরনের একটা সরকার এই মুহূর্তে দরকার। অর্থনীতিবিদদের মতে টানা কয়েক বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা ও শিল্পের কাঁচামাল আমদানি সংকোচন দেশের উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি 3 থেকে 4 বছর যাবত আমরা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি। বিনিয়োগের অবস্থা যদি দেখেন তাহলে বিনিয়োগ তলানিতে গিয়েছে এবং বিগত অনেক বছর 16-17 বছরের চেয়ে পিছনে চলে গেছে। একইভাবে জিডিপি প্রবৃদ্ধির কথা যদি বলেন, একমাত্র কোভিড বাদে 3.97% প্রবৃদ্ধি অর্জন করা হয়েছে, সেটা বহু বছর আগে। রাজনৈতিক অস্থিরতায়, নেতিবাচক প্রভাবে, ব্যবসা বাণিজ্যে সৃষ্ট স্থবিরতায় রাজস্ব আদায় কমে রাষ্ট্রীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন তিনি। নির্বাচন যদি ভালো হয়, সার্বিক পরিস্থিতি যদি স্থিতিশীল হয়, বাংলাদেশে যেহেতু লেবার কস্টটা কম, শ্রমের মজুরি কম, অতএব এইটার কারণেই কিন্তু অনেক বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করে উৎপাদন করতে চায়। কিন্তু সেটা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, এই পলিটিক্যাল যে টার্মোয়েল হয় সেসব কারণে দূরে চলে যায়। অর্থনীতির টেকসই উন্নয়নে কেবল আর্থিক সংস্কার নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য বলেও মত দেন অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে
ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন তিনি। পর্যায়ক্রমে 3 পার্বত্য জেলায় নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এতদিনেও পার্বত্য জেলায় ইন্টারনেট না পৌঁছানোর জন্য আগের সরকার দায়ী। হেন জায়গা নেই যেখানে এই আলো পৌঁছায়, ইন্টারনেটের আলো পৌঁছায়, তার মধ্যে এই অন্ধকার আমরা ধরে রেখেছি তোমাদের জন্য। কি দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, যেটা আমরা একদিন করতে পারি নাই। এইটা যেন একবার যে আলো আসলো, এটা যেন কোনো বন্ধ না হয়ে কালি ছড়াবে, চারদিকে ছড়াবে। নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ বিষয়ে পরবর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। কেবলমাত্র পে কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন ফাউজুল কবির খান। কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। কোনো কমিটি গঠন করেছে? একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়েছে। জামালপুর 3 মেলান্দহ মাদারগঞ্জ আসনের প্রার্থী মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকীর পক্ষে জমে উঠেছে প্রচারণা। মঙ্গলবার তার প্রচার মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিতে সাদিকুর রহমান সিদ্দিকী একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তার নেতৃত্বেই এই জনপদে খুলবে নতুন সম্ভাবনার দুয়ার। ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। দুদেশের উত্তেজনার মধ্যেই এই মঙ্গলবার দুপুরে মিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না উল্লেখ করে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থানের ব্যবস্থা সহ নিরাপদ আবাসস্থল গড়ে তোলার অঙ্গীকার করেন আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা 16 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ধানের শীষের প্রার্থী ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনা তুলে ধরেন। জয়ের ব্যাপারে আশাবাদী নেতাকর্মীরা। মিরপুর 10-এ প্রচারণায় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লিফলেট হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীকে দিচ্ছেন দোয়া ও আশ্বাস। ঢাকা 16 আসনে সৎ, বিনয়ী এবং যোগ্য প্রার্থী আমিনুল হক এমন মন্তব্য করেন দলের সমর্থকরা। যে জনগণ উন্মুখ হয়ে আছে, বিগত 17 বছর তারা ভোট দিতে পারে নাই। আমরা আশা করছি ইনশাআল্লাহ 12 তারিখে ব্যালটের মাধ্যমে একটা ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের যে গণজোয়ার আপনারা দেখতে আছেন, একটা সাধারণ মানুষ যেভাবে আমিনুল ভাই যেখানে যায়, সাধারণ মানুষ যেভাবে নেমে আসে, তাতে আমরা 100% দিলে আপনার ধানের শীষে আমিনুল হককে ভোট দেব। তাহলে আপনারা মন থেকে বলতেছেন যে ইনশাআল্লাহ আমরা মন থেকে বলতেছি, আমাদের মন থেকে আমরা নিবেদিত প্রাণে আমিনুলকে ভোট দিব। ধানের শীষ জিন্দাবাদ, ঢাকা 16 আসন জিন্দাবাদ, আমিনুল ভাই জিন্দাবাদ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বেকার সমস্যা ও জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় জানিয়ে আমিনুল হক বলেন, সাধারণ জনগণের আস্থার প্রতীক বিএনপি। জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। তরুণ বেকার যুবকরা রয়েছে অনেক, যাদের কর্মসংস্থানের অনেক অভাব, এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমার এই এলাকায় আমি কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। একটি দল ভোট কারচুপির কৌশল করছে অভিযোগ করে আমিনুল হক বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই। কারচুপির মাধ্যমে তারা কিছু করার যে ষড়যন্ত্র করছে, এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচন কমিশন এবং আমার যে রিটার্নিং যে কর্মকর্তা রয়েছে
তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা প্রয়োজন বলেও জানান বিএনপির এই ক্রীড়া বিষয়ক সম্পাদক। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে তার ভোট চাওয়ার, তার সকল কর্মসূচি করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বহর। দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে নেওয়া হয়েছে বিমানবাহী রণতরী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদারের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের উত্তেজনার মধ্যেই এই কূটনৈতিক বার্তা দিলেন তিনি। খেলার খবর। ক্রিকেট। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। দেশটিতে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে বিশ্ব আসর সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান। কলকাতা শহরের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশ ইস্যুতে আইসিসির বিরুদ্ধে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি দাবি করেছেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনে নিরপেক্ষতা নয় বরং প্রভাব কাজ করছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তির ঘোষণার কয়েকদিন পরই ইউসুফ এমন মন্তব্য করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইউসুফ দর্শক সংখ্যার পরিসংখ্যান তুলে ধরে আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, অংশগ্রহণকারী 20টি দেশের মধ্যে 10টি দেশের সম্মিলিত দর্শক সংখ্যা বাংলাদেশের একক দর্শক সংখ্যার চেয়ে কম। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএনপি খারাপ হলে জোট সরকার থেকে জামাতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি, প্রশ্ন তারেকের। তার দলকে অযাচিত আক্রমণের অভিযোগ। একটি পক্ষ ফ্যাসিবাদী আচরণ করে ভোটের পরিবেশ বিঘ্ন করছে, মন্তব্য ডাক্তার শফিকের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ার। আওয়ামী লীগ পালানোয় নির্বাচন ভণ্ডুলের শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভোট নিয়ে অপপ্রচারের অভিযোগ আলী রিয়াজের। এবং 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে আরও 149 বিদ্যালয়ে চালুর আশ্বাস। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।